শুভেচ্ছা সকলকে। সরাসরি আমরা যাব আজকে আলোচনায়। বাদল সরকার, তাকে নিয়ে আজকের দিনে নাট্যভাবনার সঙ্গে সংযুক্ত তিনজনকে আমরা পেয়েছি। অরুণাবদা, তার নাট্যভাবনা বছর 40 তিনি অভিনয়ের সঙ্গে সংযুক্ত 40, আর অভিজিৎ আর হেমন্ত, এদের দুজনের বয়সকে যোগ করলে 40-এর একটুখানি ওপারে গিয়ে ঠেকবে। আমরা বাদল সরকারকে আজকের দিনে বেশ কিছু প্রশ্নে দেখব। মাঠে যতজন আপনারা আছেন, যদি ততজনকে বাদল সরকার সম্বন্ধে টুকটাক প্রশ্ন জানতে চাই, এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, ভোমা, শতাব্দী, নাট্যদল এবং একটা অবধারিত শব্দ থার্ড থিয়েটার উঠে আসে। আমি শুরু করছি একেবারে সেখান থেকেই। সকলে একটু শুনবেন। বাদল সরকারের একটি উদ্ধৃতি দিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। আমাকে নাট্য বলতে চাই, এই কথা একেবারে ভুল, ভিত্তিহীন। যারা বলছেন তারা রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধ পড়েননি, কালের যাত্রাও নয়। এটা ঠিক, আমরা বিশেষ আদর্শগত অবস্থান থেকে তৃতীয় ধারার থিয়েটার করতে গেছি, কিন্তু আমি জনক হতে যাব কেন? আমি কোট করলাম। স্যার, স্টার্ট করছি আমরা। আপনি গত বছরে মঞ্চের সামনে অভিনয় করলেন একদম অঙ্গন মঞ্চের শৈলীতে। কিছুদিন আগে আমি তাসলিমা নাসরিনের একটি কাহিনীর অংশকে নিয়ে একটা ঘরের মধ্যে অভিনয় করলেন, ঘরটাকে মঞ্চ বানিয়ে। তাহলে আজকের দিনে হঠাৎ করে থার্ড থিয়েটারের এই স্ট্রাকচারটা, যাকে বাদল সরকার নিজেই বলছেন তিনি এর জনক নন, আপনি মঞ্চের উপরও গ্রহণ করছেন, কি কারণ? ধন্যবাদ মানবকে। তিনটি কথা বলার আছে। এক, এটা আমাদের সুপ্রাচীন একটা প্রথা, তার একটা অঙ্গ। আমাদের মঙ্গল কাব্য, তারও আগে রামায়ণী গান, মহাভারতের গান, এগুলো করা হতো গ্রামে, এবং একই চরিত্র যে কৃষ্ণ হতো এটা ছিলই। কিন্তু লেবেডফের থিয়েটার আসার পর আমরা ইউরোপীয় থিয়েটারের দিকে বেশি করে ঝুঁকে যাই, ফলে আমাদের চিরায়ত ধারাটার প্রতি আমাদের আকর্ষণ কমে আসে। বাদল সরকার আমাদের ভারতবর্ষের মাটিতে তিনি প্রথম পোশাক, মঞ্চ, আলো, মেকআপ, প্রপস এই সব কিছু ব্যতি রেখে কেবল দর্শক এবং অভিনেতা, এই দুজনের মধ্যে দুজন থাকলেই থিয়েটার হবে এরকম একটা তত্ত্বকে তিনি আমাদের সামনে নিয়ে আসেন। যদিও প্রথম জীবনে তার নাটকগুলো মঞ্চে অভিনীত হয়েছিল, কিন্তু জীবনের পরবর্তীকালে থিয়েটারকে পপুলার করার জন্য, জনপ্রিয় করার জন্য থিয়েটার নিয়ে তিনি মানুষের কাছে যেতেন। বিশেষ করে যেগুলো প্রেক্ষাগৃহের থিয়েটার, সেইখানে আমরা থিয়েটারের কাছে যাই, প্রেক্ষাগৃহে যাই, এখানে নাটকটা দর্শকের কাছে আসে। এইখানেই এই নাটকের একটা বড় সার্থক। তাহলে কি আপনি এটা বলবেন যে তার আগে চৈতন্যলীলা, নিমাই সন্ন্যাস এইগুলোর যে তুমুল জনপ্রিয়তা, তার থেকে বাদলবাবু যখন অঙ্গন মঞ্চে অভিনয় করছেন তার জনপ্রিয়তাটা কি বাড়ছে? 1000 লোক দেখলো যে নাটক, যার জন্য লোকে লাইন দিয়ে টিকিট কাটে, আর চারপাশে খুব বেশি হলে 100 জন লোক দাঁড়িয়ে আছে। তাহলে এই অঙ্গন অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা বাড়লো নাকি দর্শকটা সীমিত হয়ে গেল? না, আসলে থিয়েটারকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, আরও জনপ্রিয় করার জন্যই
এই ধারাটাকে তিনি গ্রহণ করেছিলেন। বিশেষ করে ভারতের অন্তজ মানুষ যারা প্রেক্ষাগৃহে টিকিট কেটে যেতে পারেন না, তাদের কথা তিনি ভেবেছিলেন এবং কত কম খরচে একটা নাটক তৈরি করা যায় এই জায়গা থেকেই এই জিনিসগুলোকে তিনি বাদ দিয়েছিলেন নাটক থেকে। আর একটি কথা বলবো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আঙ্গিক আর বিষয় পরস্পর সম্পৃক্ত। অর্থাৎ তার যে নাটকগুলো আমরা পাই প্রথম থেকে শেষ পর্যন্ত, এই প্রতিটা নাটকই তিনি যখন পুনর্নির্মাণ করেন, প্রথমে যখন এগুলো মঞ্চায়ন হয়েছিল আর তারপর যখন তিনি সেটাকে জনগণের মাঝখানে করেছেন, এই পুনর্নির্মাণের ক্ষেত্রে তার একটা নতুন রীতি তিনি তৈরি করেন এবং এই রীতিটাকে অনেকে থার্ড থিয়েটার বলে, তিনি বলেননি। অনেকে অঙ্গন মঞ্চ নাটক বলে, অনেকে মুক্ত মঞ্চ নাটক বলে, একে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু রীতিটা হলো এইটা যে দর্শক আর অভিনেতা এই দুজন থাকলেই নাটক হবে। হেমন্ত, আমি তোর কাছে এই জন্যই যাব যে তোর গবেষণার অন্যতম বিষয়টা বাদলবাবুর কাজ নিয়ে। আচ্ছা, সত্যি কথা বল, আজকে তোর প্রজন্মের একটি অভিনেতা গবেষক আদপেই সে কি ইতিহাসের বিষয় রূপে বাদলবাবুর কাজটাকে পড়ে বা দেখে, নাকি আজকে তোদের অভিনয়ে তোদের কাজে বাদল সরকারের কাজের ছায়াটা এসে যায়? বইটা নিচ্ছি আমি। এটাকে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে যেটা হয়, একটু দাঁড়িয়ে বলি, ভালো লাগছে দাঁড়িয়ে বলি। ব্যাপারটা হচ্ছে যে এইটা দুটো পিঠ আছে। আমি ব্যক্তি বাদল সরকারকে নিয়ে কিছু বলতে চাই না। এই যে কীর্তিবাস সংখ্যাটা যদি আমি দেখি তাহলে দেখবো লেজেন্ড। তো যাদেরকে আমরা লেজেন্ড বলি তাদেরকে নিয়ে তো কথা বলা যায় না, তাদেরকে আমরা মেনে নিই, যেমন রবীন্দ্রনাথকে আমরা মেনে নিয়েছি। আমি ব্যক্তি বাদল সরকারকে একটু বলি জাস্ট কয়েকটা দৃষ্টান্ত দিয়ে, যে একটা মানুষ, তিনি ছোটবেলায় বাড়িতে নাটকের পরিবেশ ছিল না, নাটকের বই ছিল, পড়তেন, তারপরে রেডিওয়ে নাটক দেখতেন, তারপর তার কলেজ জীবন, সেখানে বামপন্থী রাজনীতিতে অনুপ্রবেশ এবং ধর্মঘট নিয়ে যখন প্রশ্ন তুললেন তখন তাকে সাসপেন্ড করা হলো। তারপরে একটা বিচিত্র প্রবাস জীবন, সেখান থেকে ফিরে আসা, কোম্পানি থিয়েটার প্রতিষ্ঠা, কারণ বহুরূপীতে তিনি নির্দেশনা দিতে গিয়ে দেখলেন যে না, ঠিক আমার জায়গাটা খাপ খাচ্ছে না, আমাকে নিজেকে দল গড়তে হবে। 67তে শতাব্দী দল গড়া, সেটাকে ভেঙে দেওয়া, আবার নতুন ছেলে মেয়েদের নিয়ে গড়া, একটা ওই সময়ের একটা সামাজিক পরিস্থিতি, 70-এর দশক, নকশাল আন্দোলন, তার আগে খাদ্য আন্দোলন, এই পূর্ব প্রেক্ষাপটগুলো আছে, একটা স্রোত, অনেক মানুষ জড়ো হচ্ছে, কার্জন পার্ককে কেন্দ্র করে একটা আন্দোলন যা রানা বাজছে। এই মানুষটাই আবার চলে যাচ্ছে রাঙাবেলিয়া গ্রামে, এই মানুষটাই চলে যাচ্ছে রামচন্দ্রপুর গ্রামে, সেখানে গিয়ে ওই মধুভাঙা বলে নাটক ওয়ার্কশপের মধ্যে দিয়ে উঠে আসছে, ওখানকার মানুষরা ওখানকার সমস্যাটা বলছে। ভোমা নাটক লেখা হচ্ছে এখানে, এবং সুন্দরবন বলে, সম্ভবত আমি যদি নামটা খুব না বলে থাকি, ভুল বলে থাকি, একটি পত্রিকা এখানে, এবং সুন্দরবন চর্চা, দুঃখিত, সুন্দরবন চর্চায় তুষার কাঞ্জিলালকে নিয়ে একটি লেখা বেরিয়েছিল। তুষার কাঞ্জিলালের সঙ্গে বাদল সরকার এবং তার দ্বিতীয় স্ত্রী বিশাখা রায়ের আলাপ হচ্ছে। ওখানে গিয়ে ভোমাদের গল্প শুনছেন, সুন্দরবনে কিভাবে বসতি স্থাপন করে, এবং একটা নাট্য নির্মাণ উঠে আসছে। এই যে স্ট্রাকচারটা, এই যে এতগুলো ভাঙচুর, আমার কাছে বাদল সরকার হলো এইটা। প্রথম কথা, আমি যদি ইতিহাস দিয়ে দেখি, আমার কাছে বাদল সরকার কোনো তথ্য নয়, কারণ ওই যে বললাম, যাকে লেজেন্ড বলে দেওয়া হয়েছে তাকে নিয়ে প্রশ্ন করা যায় না। রবীন্দ্রনাথকে নিয়ে কোনো প্রশ্ন চলে না। যদি আমি রবীন্দ্রনাথকে কিংবদন্তির পর্যায়ে চলে যাই, তাহলে আমাকে রবীন্দ্রনাথকে আবার ভাঙতে হয়। সেই ভাঙাটা আমরা কে কতটা করি বা করছি জানি না, কিন্তু বাদল সরকারকে আমি ভাঙতেই পারবো না যদি আমি বাদল সরকারকে লেজেন্ড বলে দিই। এটা একটা দিক। আর দ্বিতীয়টা, যে আজকের দিনে দাঁড়িয়ে বাদল সরকার কতটা প্রাসঙ্গিক। আমি তো মনে করি যে এই ভাঙচুরটা উনি প্রথম শুরু করলেন। ওনাকে বলবে, এ কি বলছো, তুমি তো ভয়ঙ্কর কথা বলছো। তার আগে কোথায় আমাদের যাত্রা ছিল, সেখান থেকে এলো পাশ্চাত্য শূন্যতাটা, যে এইভাবে বেশি দিন দর্শককে আনা যাচ্ছে না। উনি নেমে এলেন অঙ্গন মঞ্চে, এবিটিএ হলে সাগিনা মাহাতো করে একটা সফলতার মুখ দেখলেন, কিন্তু অঙ্গন মঞ্চেও বেশি দিন তাকে জায়গা দিল না, তিনি হল পাচ্ছিলেন না। চলে এলেন কার্জন পার্কে, যেটার প্রথম নাটক করছেন বীর সেন, সিলুয়েট নাট্যগোষ্ঠী, মুক্তি আশ্রম। এইখানে একের পর এক দল আসছে, বীর সেনের দল আসছে, তারপর শতাব্দী আসছে, তারপরে আস্তে আস্তে আসছে
আমাদের গৌতম সেনগুপ্তের নাট্যদল, একটা মনোভাবাপন্ন একটা শ্রেণীর মানুষ যারা মনে করছে যে বৈষম্যের এই পৃথিবীটাকে মানতে চাইছে না, একটা বিকল্প কিছু বলতে চাইছে, সেই বিকল্প থিয়েটার, থার্ড থিয়েটার বলে কোনো কথা নেই। এটা আসলে থার্ড কথাটাকে আনা হয়েছে ওই অ্যানালিসিসের ভিত্তিতে যে ফার্স্ট থিয়েটার হচ্ছে ওইটা, সেকেন্ড থিয়েটার হচ্ছে ওইটা। এটা একটা বিকল্প থিয়েটার, একটা বিকল্প ভাবনার জায়গা থেকে এই আন্দোলনটা দানা বাঁধতে শুরু করেছিল। তো সেই ভাঙচুরটা দরকার ছিল। আমি কোনো কথা বলার সহজ উপায় হলো অন্য কথা বলা। আমি একটা কথা বলবো, একটা প্রসিনিয়াম থিয়েটারে বলে দিতে হয় যে আপনারা একটু মোবাইল ফোনটা নীরবে রাখবেন। কেন? বাদল সরকারের এখনই যদি আমি এখানে থার্ড থিয়েটার করে আমাকে বলতে হবে যে এখানে থার্ড থিয়েটার হচ্ছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসবেন, কারণ এখানে মাইক ব্যাপার। কেন? যে লোকটা লেজেন্ড হয়ে গেছে, 100 বছর যার মানে জন্মবার্ষিকী হতে চলেছে, যে লোকটার থিয়েটারটার বয়স হয়ে গেল, থার্ড থিয়েটারের বয়স 50 বছর, তাহলে আমার দর্শক কি এতটাই অশিক্ষিত? আমি কোথাও ছুতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের নতুন করে ভাঙতে হবে। বাদল সরকার এই ভাঙচুরটা শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে পারেননি। আমি আরেকটা পিঠে আসছি, সেটা হচ্ছে শেষটা কেন করে যেতে পারলেন না। শুনবো, এই উত্তেজনাটা খুব স্বাভাবিক, কিন্তু দুটো বক্তব্য আমরা শুনলাম। আমাদের এখানে অনেকেই আছি আমরা যারা মঞ্চের মানুষ, বাদিকে ডান দিকে। প্রসেনিয়ান থিয়েটার অন্তঃসার শূন্য, কিন্তু মুশকিল হলো যে আমার ডান দিকে যে অভিজিৎ আছেন তিনি 2-3 ভাবে অভিনয়টা করেন। 1 নম্বর প্রসেনিয়াম থিয়েটারে অভিনয় করেন, আর আমি একটু পরে প্রশ্নটায় যাব যে যদি অন্তঃসার শূন্যই হয় তাহলে বর্তমানে বাদল থিয়েটারের অভিপ্সিত ফর্মটা, সেটার অভিনয়টা কমে গিয়ে প্রসেনিয়াম থিয়েটারের অভিনয়টাই বেড়ে উঠছে কেন? যার ক্ষমতা বেশি সেই তো বাঁচে। তাহলে অভিজিৎ অভিনয় করেন দুভাবে, একটা মঞ্চের অভিনয়, আরেকটা করেন ডেস্টিনেশন অভিনয়। অর্থাৎ ওর কিছু অদ্ভুত ভাবনা থাকে, গল্পটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, কোনো একটা পুরনো বাড়ি, কোনো একটা জায়গা, কোনো একটা প্রাচীন অঞ্চল, সেইখানে আমরা সবাই যাই, গিয়ে ঘিরে থাকি, আলো ঠিক হয়, ওইখানে একটা অভিনয় হয়। ও অভিনয় করে 3 ভাবে। তাহলে আজকে ডিরেক্টর হিসেবে এখানে প্রবল উত্তেজনায় শুনলাম যে প্রসেনিয়াম থিয়েটার অন্তঃসার শূন্য বলে তিনি ওই অভিনয় যাচ্ছেন। তুই বাদল সরকারের অভিনয় কৃতিকে কিভাবে দেখিস? আদৌ গ্রহণ কি হয় সেটা, নাকি হয় না? প্রবালদা আর হেমন্ত দুজনেই ঘটনাক্রমে ওনারা থার্ড থিয়েটার নিয়েই চর্চা করেন। ওনাদের মধ্যেখানে আমি একমাত্র প্রসিনিয়াম থিয়েটারটা করি এবং তার সাথে থার্ড থিয়েটারের কিছু চর্চাও করি। আর বাদল সরকারের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করার মতো তত বড় যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু একজন নাট্য পরিচালক বা নাটক তৈরি করার একজন মানুষ হিসেবে, একজন নাট্যকর্মী হিসেবে আমার মনে হয় যে বাদল সরকারের ভাবনার যে মূল জায়গা সেটা হচ্ছে আঞ্চলিক থিয়েটারের ফরম্যাটটাকে নিয়ে আমরা যেভাবে প্রসিনিয়াম থিয়েটারে আমাদের ভাবনাগুলোকে প্রয়োগ করি, আঞ্চলিক থিয়েটারের ফরম্যাট এবং আমাদের যে প্রসিনিয়াম থিয়েটার, সেই থিয়েটারের যে ভাবনা, এই দুটোকে সিনথেসিস করে উনি মানুষের কাছে থিয়েটারটাকে নিয়ে যেতে চেয়েছিলেন। মানুষ বলতে শুধুমাত্র আমরা প্রসিনিয়াম থিয়েটারে অনেক দর্শক দেখতে পাই, কিন্তু তার বাইরেও অনেক দর্শক থাকে যাদের কাছে থিয়েটারটা পৌঁছয় না। না, পরিষ্কারভাবে বাদল সরকারও কখনো মানে প্রসিনিয়াম থিয়েটারটাকে অন্তঃসার শূন্যতার দিকে নিয়ে যাননি। উনি নিজের ইন্টারভিউতে কথা বলেছেন যে তার মানে প্রসিনিয়াম থিয়েটার একেবারে বর্জনীয়, তাও নয়। কিন্তু আমার ভাবনা থেকে, মানে বাদল সরকারের ভাবনা থেকে, আমার থিয়েটারটা এবং আমার ভাষাটাকে, আমার বক্তব্যটাকে আরো মাসের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে। এটা ধরুন যারা অভিনয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় বা যাদের কানে সরাসরি অভিনয় কোনো সংলাপ আসছে না, তার পক্ষে এটা একটু শক্ত বোঝা। একটা কোনো উদাহরণ, কোনো নমুনা দিয়ে যে প্রসিনিয়াম থিয়েটারের অ্যাক্টিং প্যাটার্ন থ্রোয়িং আর বাদল বাবুর যে অভিনয়ের ধরন, তোরা কিভাবে নিচ্ছিস এ দুটো? আমার নিচ্ছি বলতে মানে যদি করে দেখাতে হয় এখানে মাইক ছাড়া, বা নাকি রে হেমন্ত, বাদল সরকারকে বোঝাতে হলে আমাদের মাইক নিয়ে বোঝালে চলবে না, কারণ বাদল সরকার নিজেই মাইকটাকে বর্জন করেছিলেন যাতে করে খরচ কমানো যায়। লিটল ম্যাগাজিন মেলার স্টেজে উনি আসেননি, এখানে ওই পর্যন্ত আমাদের শব্দটাকে না গেলে হবে না। একটু বল। মানে বাদল সরকার যে ধারাতে
উনি বলছেন, ধরুন ত্রিংশ শতাব্দী নাটকটা যদি আমরা দেখি, তাহলে ত্রিংশ শতাব্দীর নাটকের একদম শুরুতে ওনার ভাবনাটা যেভাবে বেরিয়ে আসছে যে সে সময় পরপর যে পারমাণবিক বোমাগুলো পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার বিরুদ্ধে আন্দোলনের কথাটা আমি কি করে পৌঁছবো সাধারণ মানুষের কাছে। তো উনি শরতের চরিত্রটা নিলেন এবং সেই শরৎ কিভাবে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমি বিংশ শতাব্দী বলছি, ত্রিংশ শতাব্দী শুনতে পাচ্ছ, আমি বিংশ শতাব্দী বলছি, আমি বিংশ শতাব্দী বলছি, আমি বিকলাঙ্গ বিংশ শতাব্দী নয়, আমি বিংশ শতাব্দী বলছি, ত্রিংশ শতাব্দী শুনতে পাচ্ছ। এই যে রিপিটিশনটা, এর মাধ্যম দিয়ে উনি কিন্তু পৌঁছে দিতে চাচ্ছেন যে বিংশ শতাব্দীর এই যে আমরা দুর্বিষহ যন্ত্রণাটা ভোগ করে যাচ্ছি একটার পর একটা, 1945-এ ওই পারমাণবিক বোমা বিস্ফোরণ, তারপরে হাইড্রোজেন বোমার পরীক্ষা, এই ইত্যাদি বিষয়গুলো আরো চিৎকার দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে তোদের অভিনয় যখন তোরা করছিস, যখন তুই কোনো নাটকের নির্দেশনা দিচ্ছিস, এই যে ডায়লগ থ্রোয়িং এর ধরন, এটা কিন্তু প্রসেনিয়াম মঞ্চের ধরন সেরকম নয় না। তাহলে আজকে তোদের অভিনয়েতে বা তোদের উপস্থাপনাতে কি কোনোভাবেই স্পেস থিয়েটারটা আসছে? আমরা একটু ধরিয়ে দিই, আমরা সকলে অভ্যস্ত, তবুও হয়তো কারো কারো কান সরে যেতে পারে। বাদল থিয়েটার, তার বাদল সরকার যখন তার থিয়েটারের ভাষার কথা বলছেন, প্রসেনিয়াম থিয়েটারে একটা ব্যবধান থাকে, স্যার যেটা বললেন। আর একটা জিনিস থাকে যা এই মঞ্চে এখন নেই, তাহলে অন্ধকার। যে অন্ধকারটা আমাকে আপনাকে মঞ্চের দিকে তাকাতে বাধ্য করে। আমরা যখন অভিনয় করি মঞ্চের ওপরে, ওই অন্ধকারটা আমরা ব্যবহার করি, স্টেজের ডেপথ হয়, আলোর কম বেশি হয়, কিন্তু অঙ্গন অভিনয় প্রথমে অন্ধকারটাকে অস্বীকার করে। আচ্ছা স্যার, আপনারা যখন অভিনয়ে যাচ্ছেন, আপনি যখন অভিনয়টা করাচ্ছেন, এই অন্ধকারটা থাকছে না। মানে আমি যখন রক্তকরবী বা অন্য কিছু অভিনয় এখানে সামনে নিয়ে আসছেন, ওই দিকের লোকজন ডায়ালগ দিচ্ছে, তারা স্টলের লোকজন দেখছে, কিন্তু আপনারা অভিনয় করছেন। এটা কি অভিনয়টাকে একটু পিছিয়ে দিচ্ছে না বা অসুবিধা করছে না? না, আসলে উপস্থাপনার ধরনটা সম্পূর্ণ ভিন্ন। আমি প্রথমেই বললাম যে নাটকের ক্ষেত্রে, নাটককে জনপ্রিয় করার ক্ষেত্রে উনি যে উদ্যোগ নিয়েছিলেন তা হলো যে নাটককে মানুষের মাঝখানে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমরা জানি তারকোহস্কির সাইলেন্স, এই সিনেমাটি আমাদের দেখায় যে অন্ধকার কি আর অন্ধকারের গুরুত্ব কতটা। এখন অন্ধকার ছাড়া থিয়েটার কি করে হয়, অভিনয় কি করে হয়, এক কঠিন প্রশ্ন। আমরা সেই দুরূহ কাজটা করার চেষ্টা করি, সফল হই কিনা এটা বলতে পারবো না। এইটা কি বাদল বাবুর উত্তরাধিকারে কিটা আসছে? হ্যাঁ, কেননা সূর্যের আলোয়, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমে আমরা হ্যাজাকের আলোয় অভিনয় করতাম গ্রামে গঞ্জে, তারপরে আমরা রাতের দিকে নাটক হলে পরে অসুবিধা হতো, আমরা চেষ্টা করতাম সূর্যের আলো থাকতে থাকতেই আমাদের নাটকটাকে সম্পূর্ণ করা। কেননা এর যে হেমন্ত আমার সঙ্গে দীর্ঘদিন করেছে, ও জানে যে সূর্যের আলো চলে গেলে তখন আমাদের অসুবিধা হতো। এখন আমি প্রথম প্রশ্নটা করেছিলাম থিয়েটারকে পপুলারাইজ করা, এইটা একটা বড় কাজ ছিল। আজকে প্রচুর মানুষ থিয়েটার দেখতে যাচ্ছেন। হ্যাঁ, এটা আমি হেমন্তের সঙ্গে সম্পূর্ণ একমত হতে পারলাম না যে প্রসেনিয়াম থিয়েটার তার অন্তঃসার শূন্যতা। প্রসেনিয়াম থিয়েটারকে কিন্তু আমরা কখনোই, আমি অন্তত এভাবে দেখি না, বরং এটা দেখি যে পরস্পরের পরিপূরক। বাদল সরকার একটা ধারা তৈরি করেছেন, যে ধারায় আমরা অন্তজ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। এক, আর দুই হচ্ছে যে আমাদের যে বেঁচে থাকা, প্রতিদিনের গ্লানি, প্রতিদিনের হতাশা, আমাদের এই ছিন্ন বিচ্ছিন্ন জীবন, এই যে আমাদের দাঙ্গা, আমাদের না খেতে পাওয়া, বেকারি, এই সব কিছুই তার নাটককে স্পর্শ করে আছে, এত গভীরভাবে স্পর্শ করে আছে, যেখানে আমরা সংলাপটা যখন বলি, আমরা দর্শককে অ্যাক্টিভ করার চেষ্টা করি, অর্থাৎ দর্শককে উদ্দেশ্য করে বলছি এবং তার কাছ থেকে একটা উত্তর চাইছি। আমি হয়তো বলছি এরকমভাবে যে আমি কিছু কথা বললাম, তারপর জিজ্ঞাসা করলাম এটা নিয়ে আপনি কি বলছেন, একটু দাঁড়ান, একটু বলুন। তার মানে এই প্যাসিভ দর্শক আমার থিয়েটারের সঙ্গে অ্যাক্টিভ হয়ে উঠলেন, এটা একটা বড় প্রাপ্তি। স্যার, এটা খুব ভালো বললেন যে একদম সরাসরি সংযোগ, কিন্তু এখানে দুটো প্রশ্ন আসে আমাদের।
সেটা হলো যে আমি বাইরে যখন ফ্লেস্কের ডিজাইনটা করছি, যে কভারটা দিয়ে দিলাম, আমি আপনাদের তিনজনকে সরাসরি জানতে চাইছি যে এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস, এ দুটো এখন সাহিত্যের ইতিহাসের অংশ। আপনারা যখন ওয়ার্কশপ করেন, যখন নাটক পড়তে যান, নাটক করেন, আজকের অভিনয়ের ক্ষেত্রে এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস বা ভোমাটাও ধরলাম বা আরো অন্য নাটকগুলো, সেগুলোর আদপেই কোনো প্র্যাকটিক্যাল প্রয়োগের গ্রহণযোগ্যতা আছে? সংলাপ নির্মাণে, বিন্যাসে, প্যাটার্নে, থ্রোয়িংয়ে। আপনাদের একটা ছোট্ট তথ্য আমি ভাগ করে নিচ্ছি। গিরিশ কার্নাডের একটি প্রবন্ধ রয়েছে এখানে, তাতে উনি গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে এটি অসাধারণ মূল্যায়ন দিচ্ছেন। এবার এই ধরনের প্রবন্ধে, এই প্রবন্ধেই কিন্তু এই বইতেই শ্রমিক বাবুর একটি প্রবন্ধ আছে যার ওপরে শিরোনাম বাদল সরকার বর্তমানে প্রাসঙ্গিক নন। আর তার আগের প্রবন্ধটিতে গিরিশ কার্নাডের মন্তব্যটি কোট করে আমি আবার এদের কাছে যাচ্ছি যে আমাদের ভারতের যে থিয়েটার, তার যে আধুনিকতা, সেটা শুরু হয়েছিল পাশ্চাত্যের হাত ধরে, কিন্তু আধুনিকতার যে পরবর্তী আধুনিকতা, যেটা প্রথম 3টি নাটক দিয়ে সংকলনটা শুরু হচ্ছে, ওই পরবর্তী আধুনিকতা আমাদের শুরু হয়েছিল কলকাতার হাত ধরে। এবং সেই কলকাতা অর্থে আমরা বলতে চাইছি বাদল সরকারের হাত ধরে। পাশাপাশি দুটো প্রবন্ধ। আচ্ছা স্যার, আমি একদম একটু করে শুনবো। এবার আগে তোর কাছে যাচ্ছি যে এই দুটো নাটক তুই কি এখানে বলতে হবে বলে খুললি, নাকি সত্যি তার আগে নাটকটা তোদের দেখতে হয়েছে? এবং ইন্দ্রজিৎ আমি পারফরমেন্স দেখিনি সত্যি কথা, এবং ইন্দ্রজিৎ আমি শুনেছি শম্ভু মিত্রের করা, এবং ইন্দ্রজিৎ শোনার পর আমি পড়েছি যখন প্রসিনিয়াম থিয়েটারের একজন নাট্যকর্মী হিসেবে আমার মনে হয়েছে যে এই নাটকটা অবশ্যই করার যোগ্য এবং করা যায়, নিশ্চিতভাবে প্রসিনিয়ামে করা যায়। এবং ইন্দ্রজিৎ বা বাদল সরকারের যে অন্যান্য নাটকগুলি, সারা রাত্রির বলো, বা আমি যে নাটকটির কথা এখন বললাম ত্রিংশ শতাব্দী, তো এই যে নাটকগুলো, এই নাটকগুলো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অবশ্যই ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ আমিও ইন্দ্রজিৎ, হেমন্ত ইন্দ্রজিৎ, আমাদের মতো অনেকে আছে যারা ইন্দ্রজিৎ, আমরা যারা প্রথা ভেঙে বেরোতে চাইছি, জন্ম, বড় হওয়া, স্কুল কলেজ, বিয়ে, বাচ্চা, মৃত্যু, এই যে ধারা, প্রচলিত ধারার বাইরে যেতে চেয়েছে ইন্দ্রজিৎ, সেই ইন্দ্রজিৎকে কিভাবে আমি মঞ্চে উপস্থাপিত করব তার একটা রূপরেখা বাদল সরকার তো নিজেই দিয়েছেন। এবং তিনি আরো কিছু প্রোডাকশন দেখে নিজেও বলেছেন যে এবং ইন্দ্রজিৎ এটা ঠিক হয়নি, মানে উনি ঠিক করতে পারেননি, উনি সেটা বলেছেন, হ্যাঁ উনি বলেছেন। তো তারপরেও বলছি যে আজকের নিরিখে ওনার বারবারই একটা কথাই আসে যে বাদল সরকার ইজ নট ইকুয়ালস টু থার্ড থিয়েটার, মানে বাদল সরকারকে শুধু থার্ড থিয়েটারের খাঁচায় বন্দি করে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বাদল সরকারকে আমরা মিস করে যাব। তো বাদল সরকারকে আলোচনা করতে গেলে আমাদের থার্ড থিয়েটার থেকে বাইরে বেরিয়ে এবং মানে ইন্টারন্যাশনাল একটা থিয়েটার বিষয়ক যে আলোচনা, সেই আলোচনায় গেলে তবেই আমরা বাদল সরকারের নাটকগুলোকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। কিভাবে? একটা উদাহরণ শুনি। একটা উদাহরণ বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি এবং ইন্দ্রজিৎই ধরি, এবং ইন্দ্রজিতের মতো যে ঘটনাগুলো, মানে শুধু মানে বাদল সরকার মানে রাজনীতির বাইরে তো নন, উনি অবশ্যই বাদল সরকার মানে রাজনীতি। তো রাজনীতি মানেই হচ্ছে যারা গোটা দেশ, গোটা রাজ্য, গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে, সেই রাজনীতির একটা অংশ হিসেবে থেকে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমি কোথায় কোন স্কুলে পড়বো, আমি কত দূর এগোবো, কতটা আমাকে পিছিয়ে থাকতে হবে, কতটা আমাকে সেলফ সেন্সরশিপে যেতে হবে, আমি এইটা কেন করব না, আমি ঝোলের সাথে ভাত মাখিয়ে কেন খাবো, আমি ঝোলটাকে শুধু একেবারে চুমুক দিয়ে খেয়ে নিতে পারবো না কেন, এই প্রচলিত ধারার বাইরে বেরোনোর কথা, বেরোনোর চেষ্টা গোটা পৃথিবী জুড়ে হয়ে আসছে। তাই ইন্দ্রজিৎ এবং ইন্দ্রজিৎ গোটা পৃথিবীতেই এখন অত্যন্ত প্রয়োজনীয়। এই মুহূর্তেও আমাদের মতো যারা থিয়েটার কর্মী, একেবারে ছোট বয়সে অল্প, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে কথা বলতে চাই তার জন্য দরকারি। আমি দুটো রেফারেন্স দিচ্ছি। একদম সাহিত্যের ইতিহাসের বইয়ের নোটে দেওয়া থাকে যে বাংলাতে আন্তর্জাতিক যে নাটক, অর্থাৎ যে নাটকের বিষয়
বিষয়টা একমাত্র স্থানিকভাবে আটকে নেই, ওই এলাকার মানুষই বুঝবেন এমনটা নয়, এটা রবীন্দ্রনাথের হাত দিয়ে তৈরি হয়ে উঠছে। যে নাটক এমন সমস্যাগুলোর উচ্চারণ করছে যে সমস্যাটা স্থানিক নয়, গোটা পৃথিবীর যে কোনো মানুষের সংকর্ষটা হয়ে উঠতে পারে। আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাত্ত্বিক কারণে হোক, প্রায়োগিক কারণে হোক, অভিজিৎ একজন নাটকের সঙ্গে সম্পৃক্ত মানুষ বললেন যে বাদল সরকারের কোনো নাটক তাতে একইভাবে রাজনীতির সঙ্গে সঙ্গে এই বৈশ্বিক পরিপ্রেক্ষিতে মানবিক সংকটটা উঠে আসে। কিন্তু আবার আমি হেমন্তকে বলবো যে তোর যখন বাদল সরকার নিয়ে খোঁজ হলো, তখন তুই কি সত্যি দেখলি যে বাদল সরকারের যে প্রকরণ সেটা আজকে মানুষ খুব বেশি গ্রহণ করে রেখেছে, নাকি আজকের যে মানুষ তার কাছে বাদল সরকার প্রণম্য ব্যক্তিত্ব, লেজেন্ড, পাঠ্য, কিছুটা হয়তো আলোচনাযোগ্য, কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে সবটা গ্রহণযোগ্য নয়? তোর অভিজ্ঞতা কি বল? এই কথাটা বলতে গেলে একটু পিছনে যেতে হয়, আবার উঠলাম। কিন্তু তার আগে দুটো কথা বলার দরকার। প্রথম কথা হচ্ছে যে এবং ইন্দ্রজিৎ বা ভোমা নাটকটা আজকে কি পড়া উচিত? কয়লা খনির গোলামকে আমি চিনি না, তার আগে একটা লাইন আছে, আমি জানি না নিপীড়িত জনসাধারণের কথা, ধান ক্ষেতের চাষিকে আমি চিনি না, সাপ খেলানো বেদে, সাঁওতালি মোড়ল, বড় গাঙের মাছ মারার দল আমার অপরিচিত, আমার চারপাশে যাদের দেখি তাদের রূপ নেই, বর্ণ নেই, বস্তু নেই, তারা অনাটকীয়, তারা অমল, বিমল, কমল। এবং ইন্দ্রজিৎ, এটা বাদল সরকারের কথা না, এটা আমার কথা, আমি চিনি না এদের কাউকে, তাই এটার প্রয়োজনীয়তা আছে। এরপর আসি অন্তঃসার শূন্যতা। আমি আসলে শব্দটাকে এইভাবে প্রয়োগ করতে চাইনি, এটা একটা পরিভাষার পর্যায়ে পৌঁছে গেছে, আমি বুঝতে পারলাম। আমি বলতে চাইছি বাদল সরকার যখন নাটকটা করেছিলেন তখন বাদল সরকারের কিন্তু 1963-তে নাটকটা লেখা হয়ে গেছে ফ্রান্সে বসে, 1965-তে নাটকটা বহুরূপী মানে প্রকাশিত করেছে, এবং তারপরে পরে সৌভনিক নাট্যদল সেটার অভিনয় করছে। সবাই বলছে বাবা, গিরিশ কার্নাডের মতো ব্যক্তিত্ব সে নাটকটা থেকে চমকে যাচ্ছে, এরকম নাটক লেখা হতে পারে। আজকের মানে একদম একটা নতুন কনটেক্সট, মানে অনেকে দিশা পাচ্ছে যে তাহলে হ্যাঁ এই আধুনিক থিয়েটার এরকম হওয়া উচিত। সেই সময় দাঁড়িয়ে বাদল সরকারের শতাব্দীর নাট্যদলে বাদল সরকার নিজে সাক্ষাৎকারে স্বীকার করছেন যে কয়েকটি প্রতিষ্ঠিত থিয়েটার দলের নাটক ছাড়া আর আমাদের নাটক দেখতে কেউ আসছে না। তাহলে ওরকম একজন পরিচিতি স্তরে পৌঁছে যাওয়া মানুষের নাটকও কেউ দেখতে আসছে না। আমি এই অন্তঃসার শূন্যতার কথা, তাহলে তিনি তো শিল্পী মানুষ, তিনি তো নাটকটা লিখেছেন শুধুমাত্র পাবলিশ করার জন্য নয়, তিনি তো চাইছেন সেটা অভিনয় হোক এবং আমি আমার দল করুক, আমার নাটকটা দেখতে আসুক। আসছে না, উনি পথ খুঁজছেন, বিকল্প পথের সন্ধান করছেন। তার আগে উনি দেখে এসছেন লন্ডনে গিয়ে থিয়েটার ইন দ্য রাউন্ড, তার ফলে তিনি দেখছেন যে হ্যাঁ ওইখানে ওইভাবে হয়, এখানে করার চেষ্টা করতে 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 হাতড়াতে হাতড়াতে পথ পাচ্ছেন। এরপর আসি ইতিহাসে, এরপর আসি মানবদা যে প্রশ্নটা রাখলো সেই জায়গাটায়। মানবদা তুমি যদি আর একবার একটু বলো প্রশ্নটা। আমার বক্তব্য হলো বাদল সরকার নিয়ে খোঁজ করতে গিয়ে যখন তুই বাদল সরকারের আজকের অনুবর্তনে যাচ্ছিস, অভিজিৎরা বললো তারা আত্মস্থ করেছে, কিন্তু তারা খুব বেশি বাদল সরকারের নাটক অভিনয় করছে এমন সংখ্যাটা কম। বল্লভপুরের রূপকথার মধ্যে সিনেমাটিক উপাদানটা আছে, কাজেই সেটা বিভিন্ন মহলে গ্রহণযোগ্য উঠতে পারে, কিন্তু সত্যিই কি এবং ইন্দ্রজিৎ বা বাকি ইতিহাস বা ভোমা সেটা কি বহুমাত্রিক অভিনয় হচ্ছে? আজকে বাদল সরকারের নাটকের যখন অভিনয় হয় তাতে কি এই পরিমাণ দর্শক সমাগম হওয়াটা তুই কি দেখছিস নাকি না? আমি ওই যে বললাম, আমি প্রথমেই বললাম যে আমি ব্যক্তি বাদল সরকারটাকে ওপর আলোকপাত করতে যাচ্ছি সেই জায়গায়। এরপর আসি সেকেন্ড পার্টটায়, যে 90 দশকের পর আমার মনে হয়েছে, 90 দশকের থেকেও বলা যেতে পারে 80 দশকের মাঝামাঝি সময় থেকে এই ভাঙনটা শুরু হয়েছে সার্বিকভাবে, যে থার্ড থিয়েটার বা তথাকথিত আমি যদি বলি বাদল সরকারের যে চেতনাগত বা ওই যে ভাঙচুরটা এটা থামতে শুরু করেছে ওই সময়। তার পিছনে কয়েকটা কারণ আছে। 70 দশকের যে নকশাল আন্দোলন, তার বা সামাজিক যে একটা নাগরিক একটা চেতনা, অথবা যদি বলতে পারি একটা গণতান্ত্রিক যে আন্দোলন, সেটা থামতে শুরু করেছে 77-এর পর। কারণ পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্ট সরকার এসছে এবং তখন যারা এই প্রতিবাদী নাটক করতেন তাদের অনেকেরই মনে হয়েছে যে আর ওই নাটকটা করার দরকার নেই, কারণ আমরাই তো এই দাবি নিয়ে এসেছিলাম, আমরা চলে এসেছি। কিন্তু কিছু জনের মনে হয়নি, তারা এই নাটকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার মধ্যে রিতম রয়েছে, শতাব্দী রয়েছে, এরা রয়েছে। আরেকটা যেটা হয়েছে,
একটা সময়ের পর এই দলগুলোরও মনে হয়েছে, প্রবীর গুহর, রিতম, এরা কিন্তু আর বাদল সরকারের সঙ্গে এক হতে পারছেন না। কারণ বাদল সরকার ওই যে বললাম একটা প্রতিষ্ঠানে পরিণত হতে অলরেডি শুরু করে দিয়েছেন। এবার তার ফলে ব্যাকরণ চাপছে, থার্ড থিয়েটার মানে এই থার্ড থিয়েটার মানে ভাঙচুর নয়, বা ওই থিয়েটারটা মানে ভাঙচুর নয়, এই ভাঙচুরটা বন্ধ হচ্ছে, এনারা মেনে নিতে পারছেন না। আর সত্যি কথা বলতে এটা কোনো একক আন্দোলন ছিল না, বাদল সরকার ছিলেন একজন অত্যধিক পণ্ডিত ব্যক্তি। তার যদি প্রতিটা নাটক আমরা ধরি, উৎপল দত্তের জালিয়ানওয়ালাবাগ নাটক দেখতে গিয়ে আমি দেখেছি কি পরিমাণ পড়াশোনা আছে একটা নাটক লেখার পিছনে। বাদল সরকারের এক একটা নাটক ধরে বলা যায় যে কি পরিমাণ তথ্য, কি পরিমাণ জ্ঞান ওই মানুষটাকে ওই ধরনের কনটেক্সট রচনায় উদ্বুদ্ধ করেছে বা মানুষকেও ভাবাতে বাধ্য করেছে। ওর ধারে কাছে অন্য কেউ ছিল না, প্রবীর গুহ, গৌতম সেনগুপ্ত পাণ্ডিত্যের জায়গায় ওর ধারে কাছে যেতে পারে। তার ফলে ওই মানুষটার সমানে দাঁড়ানোর জায়গা ছিল না। তার ফলে তারা পরবর্তীকালে থিয়েটারগুলোকে ওখান থেকে সরে এসে, যেহেতু দেখলেন ওখানে একভাবে সমমনস্ক হয় বা ওই থিয়েটারটাই আমরা করতে চাইছি না, তারা নতুন নতুন পরিভাষা খুঁজে নিজস্ব নাট্যদল নির্মাণের মধ্য দিয়ে এবং সেই প্রচার, যেমন গৌতম সেনগুপ্ত তার থিয়েটারকে ওই ৭৬-এর পরেই কিন্তু অন্তরঙ্গ থিয়েটার বলতে শুরু করছেন। প্রবীর গুহ প্রথম দিকে বাদল সরকারের ধারে থিয়েটার করেও পরে বলছেন যে না, তারপর উনি সহজিয়া থিয়েটার তত্ত্বে চলে আসছেন। এই ভাঙনটা কিন্তু শুরু হয়ে গেছে। আর ৯০-এর দশকের পর আমরা দেখতে পাবো যে বাদল সরকারকে আমরা চিনতাম। ৭৬-এই এই ঘটনাটা একটা বলে রাখি যে গৌতম সেনগুপ্ত বাসি কাপড়ের ছোঁয়া বলে একটি প্রবন্ধ লিখছেন। বাদল সরকার যখন সেটা জানতে পারছেন, গৌতম সেনগুপ্তকে ডাকছেন এবং তাকে বলা হচ্ছে যে তুমি এটা দেশে ছেপে দাও, তাহলে লোকে জানতে পারবে যে থার্ড থিয়েটারের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। তাহলে এই ক্রাইসিসটা আমি বাদল সরকারকে এইভাবে চিনি না। আমি বাদল সরকারকে দেখেছি প্রতিদিন জিরো থেকে শুরু করতে, বারবার ভেঙেছে, কোনো আত্মতুষ্টিতে ভোগেননি। কিন্তু ওই মানুষটা একটা সময়ের পর এসে যখন দেখলেন ওই যে তারুণ্যটাকে পেয়েছিলেন ৭০ দশকে, আর পেলেন না, ওনার পক্ষে আর সম্ভব ছিল না, এটা আমরা বিশ্বাস করি বা না করি, আবার নতুন করে একটা দল গড়া। কারণ উনি কিন্তু আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছেন এবং উনি থিয়েটারটা অনেক দেরিতে শুরু করেছেন, মানে একজন নাট্যকর্মী হিসেবে। তারপরে নতুন করে দল গড়া সম্ভব নয়। তার ফলে ওই প্রাতিষ্ঠানিক লেভেলটাকে, ওই স্বীকৃতিটাকে নিয়েই তার পক্ষে চলাটা বোধহয় বাধ্য হয়েছিল। কিন্তু ব্যক্তি বাদল সরকারকে আমি এখানে এগিয়ে রাখবো, কারণ ব্যক্তি বাদল সরকার কিন্তু শেষ জীবন পর্যন্ত ওই ভাঙচুরটার মধ্য দিয়ে গেছেন। তিনি ৬০ বছরের পরে তুলনামূলক সাহিত্য পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি এসপেরান্তো ভাষা শিখেছেন এবং এসপেরান্তো ভাষায় সুকুমার রায়ের লেখা পর্যন্ত উন্মুখ। এই এসপেরান্তো ভাষার জন্ম ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে তার জন্ম শুরু হয়েছিল ওই জামেনহব বলে চিকিৎসক তিনি করেছিলেন। আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের মধ্যে আসলে কোনো বিভাজন নেই, বিভাজন একটাই, আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝি না। গোটা পৃথিবীকে যদি একটা ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে এক করা যায়, সেখান থেকে জামেনহব এসপেরান্তো তৈরি করলেন। আর বাদল সরকার ওই এসপেরান্তো শিখলেন এবং অনুবাদ করছেন। কেন? তিনি আসলে ওই কমিউনিকেটটা করতে চাইছেন। আঙ্গিকগত পরীক্ষা নিরীক্ষা ওনার শেষ। উনি আসলে বারবার চেয়েছিলেন বিভিন্নভাবে যদি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আমাদেরও থেমে গেল, আমাদেরও অনেকের কাছে পৌঁছতে হবে, কারণ সবটা শেষ হয়েছে। আমরা একদম বক্তব্যের শেষে যাব, ছোট্ট ছোট্ট করে ১ মিনিট করে শেষে যাবো, আসবো। কিন্তু শেষেরটা তুই কিন্তু না দাঁড়িয়েই বলবি, শেষেরটা তুই না দাঁড়িয়ে বলবি। সেটা হলো স্যার, আজকে বাদল সরকারের অভিনয়, আপনি বাদল সরকারকে মনে রাখেন একদম মানে চেনা একটা রচনার মতো প্রশ্ন, কিন্তু এটা খুব দরকারি হয়। আপনি বাদল সরকারকে কিভাবে দেখেন এখন? ছোট্ট করে। সরকার তাদের মধ্যে অন্যতম। ঠিক যেভাবে বিজয় তেন্ডুলকর আন্তর্জাতিকভাবে তার সাহিত্য স্বীকৃতি পেয়েছে, ঠিক সেভাবেই বাদল সরকারের সাহিত্য স্বীকৃতি পেয়েছে। তার অভিনয়, তার নাটকের আঙ্গিক এসব বাদ দিয়েও কেবলমাত্র তার নাটক এটি একটি ভীষণ উন্নত সাহিত্য, অস্তিত্ববাদ। আজকে আমি বাড়ি ফিরে যাব, কালকে সকালবেলা আমাকে আবার নতুন করে বাঁচতে হবে। এই জীবনের যে প্রবাহ, এই প্রবাহের ছবি তিনি অত্যন্ত সুন্দরভাবে এঁকেছেন। এক উন্নত সাহিত্য এটা। খুব সুন্দর স্যার, খুব সুন্দর। অভিজিৎ স্যার বললেন জীবন বোধের জায়গায়, তুই অভিনেতা, তুই নির্দেশক, তাহলে তোর কোনো নাটকে, তোর কোনো কাজে কি সত্যি করেই সরাসরি বাদল সরকারের কোনো আঙ্গিক, কোনো ছায়া, কোনো প্রভাব এসেছে? খুব সত্যি করে বলতে গেলে এখন তুমি যদি প্রসিনিয়াম থিয়েটারগুলো দেখো, প্রসিনিয়াম থিয়েটারে এই যে অন্ধকারের কথাটা বললে, প্রসিনিয়াম থিয়েটারের যে আমাদের শিফটিং বলা হয়,
একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে যখন, আগে এই শিফটিংটা হতো কিভাবে অন্ধকার করে দিয়ে অথবা পর্দা ফেলে, কিন্তু এখন এই শিফটিংটা হয়ে গেছে আলো জেলে, এবং এই শিফটিংটাকে সবার সাথে মিলে যাওয়ার একটা জায়গা হিসেবে তৈরি করা হয়েছে যাতে দর্শকদের সাথে আমরা মিলেমিশে যেতে পারি। এটা গোপন করার বিষয় নয়। তো এই ভাবনাটা কিন্তু ওই বাদল সরকারের পরিবর্তনের ভাবনার থেকেই এসেছে, যে আমরা আর মাঝখানে দেওয়ালটা রেখে দিচ্ছি না, দেওয়ালটা তোলা থাক, দর্শক দেখুক আমরা কি করছি, কিভাবে পরিবর্তন হচ্ছে, এইভাবে কিন্তু দর্শকদের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। আর বাদল সরকারের প্রভাব মানে আমার ব্যক্তিগত নাট্য জীবনে কি প্রভাব, মানে আমার প্রতিবাদের কিছু ভাষা আমাকে জোগাড় করতে গিয়ে বাদল সরকারের কাছে দৌড়তে হয়েছে। মানে রিসেন্টলি আমি একটা নাটক করেছি, মানে বাদল সরকার, আমি বারবার কেন ত্রিংশ শতাব্দীর কথা বলছি, মানে ত্রিংশ শতাব্দীতে মানুষের এই যে বোমা তৈরির ব্যাপারটা, এটাকে উনি যেভাবে তুলে ধরেছেন, ওটাকেই তুলে ধরার জন্য ওনার সাহায্য নিয়ে আমাকে লিখতে হয়েছে যে শুধু শুধু তুমি নাও, শুধু তুমি নাও, গোটা পৃথিবীটাই আজ এই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ইউরোপের উপর, ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়ছে রাশিয়া, আমেরিকা, এদিকে ইসরায়েল ইউক্রেনকে কিভাবে অত্যাচার করছে। তাহলে এই যে পুরো সংলাপের অংশটুকু, আমার গোটা সংলাপটা এখনই মুখস্থ বলতে পারছি না, কিন্তু এই যে গোটা সংলাপের এই প্রতিবাদের ভাষাটা আমাকে খুঁজতে কিন্তু বাদল সরকারের কাছে যেতে হয়েছে। ওনার এই যে সোজাসুজি বলে দেওয়া, উনি অ্যালবার্ট আইনস্টাইনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ত্রিংশ শতাব্দী নাটকে। এই যে স্পর্ধা এবং এই যে ওনার যে তথ্যের জ্ঞান, এই জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য আমাকে বারবার বাদল সরকারের কাছে ছুটে যেতে হচ্ছে। হেমন্ত, শেষটা শুনবো। প্রাসঙ্গিক কেন এটাই বলতে চাই যে এখন যদি আমি জাতীয় সঙ্গীত গাই, সবাই উঠে দাঁড়াবে, মন্দিরের বাইরে জুতোটা 99% মানুষ খুলেই ঢোকে, কেউ উঠে গেলে তাকে বললেই সে সরে যায়, কিন্তু বাদ বাকি আমরা যদি থিয়েটারের জায়গায় আমাদেরকে দর্শকদেরকে এখনো ডাকতে হয় কেন, আমি এই প্রশ্নটাই শুধু রাখতে চাইছি। কারণ আমরা থিয়েটারটা নিয়ে ভাঙচুর করিনি, আমরা শিল্পগত পর্যায়ে থিয়েটারকে অনেক উঁচুতে নিয়ে গেছি, কিন্তু দর্শককে কিভাবে নিজে থেকে, আমাদের বাড়ির সামনে যদি আমার এখানেই যদি একটা হরিবাসর হয়, সেখানে দর্শক আসে, দর্শককে আমাকে আনতে হয় না, কিন্তু থিয়েটারে আনতে হয়। সেটা কি থার্ড থিয়েটার, কি প্রসেনিয়াম থিয়েটারে কিভাবে আনি সেটা আমরা জানি, সেই বিস্তারিত বিবরণে যাচ্ছি না। কিন্তু কেন পারলাম না, আমাদের থিয়েটার এত বছরের যে ঐতিহ্য বহন করছে সেটা কেন এখনো শৈশব অবস্থায় রয়ে গেল, তার একমাত্র কারণ হচ্ছে ওইগুলোকে আমরা যে প্রশ্নহীন আনুগত্যের পর্যায়ে আনতে পেরেছি, থিয়েটারকে আনতে পারিনি। কারণ আমরা আমাদের ভাঙচুরটা দর্শকের ওপর চাপানোর চেষ্টা করেছি, এটাই শিল্প। কিন্তু দর্শককে রিলেট করতে গেলে দর্শকের ভাঙচুরটা কেমন সেটা আমাকে বোঝার দরকার ছিল, বাদল সরকার সেই বোঝার চেষ্টাটা করেছেন, আমরা করিনি। আমি মনে করি বাদল সরকার ওই জন্য প্রাসঙ্গিক, এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাদল সরকার যদি কিংবদন্তি না হতেন, বাদল সরকারকে যদি আমরা দেবতা না করতাম, তাহলে বাদল সরকারের কাছ থেকে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে, এখনো বাদল সরকারকে অনেক রকম ভাবে বোঝার আছে। আমার খুব ভালো লাগলো যে নাটক নিয়ে এখানে আলোচনা হলো, বাদল সরকার, থার্ড থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার, একটা নাম উঠে এসছে। আমি বাদল সরকারের সাথেও কাজ করেছি, প্রবীর গুহর সাথেও কাজ করেছি, প্রসেনিয়ামেও কাজ করেছি, থার্ড থিয়েটারও কাজ করেছি। ও প্রবীর গুহর নামটা এখানে তুললো। আমার একটাই প্রশ্ন, খুব এক কথায় উত্তর, আজকে প্রবীর গুহ কোথায়? আজকে প্রবীর গুহ যদি সংক্ষেপেই বলতে হয়, তাহলে এবার আপনাদেরকে বুঝে নিতে হবে, সেটা আমি সংক্ষেপেই বলছি, পরিভাষাতেই বলছি যে আর 5টা প্রাতিষ্ঠানিক থিয়েটার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, প্রবীর গুহর থিয়েটারটাও ঠিক সেই জায়গায়। কারণ আমরা ওই যে বললাম, ভাঙচুরটা করেছি শিল্পের ক্ষেত্রে, দর্শকের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন আমরা ছুঁতে পারি। এবং এই মানবদা একটা কথা বলেছে, আমি কথাটা আমাকে বলতে বলেনি, আমি বলে দিচ্ছি, আমরা কি বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকে একটা সুখী গৃহকোণের মধ্যে আছি নাকি? আমরা ফেসবুকে অনেক আজকে বাস্তব জীবনে প্রতিবাদটা কোথায় রয়েছে? প্রতিবাদ নেই। আমরা প্রত্যেকে একটা সেফ কোণ বেছে নিয়েছি, আর এই সেফ কোণ বেছে নিয়ে ওই থিয়েটারটা হয় না যে থিয়েটারটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। এটাই আজকের সব থেকে বড়, আমরা ব্যক্তি মানুষটা কোন জায়গায় পৌঁছে গেছি সেটা দেখতে হবে। আগে প্রতিবাদের যে বহরটা ছিল, আজকের প্রতিবাদটা অনেক বেশি শো অফ নয়। তার ফলে আমরা নির্মাণটাকেও শুধু শৈল্পিক দিক থেকে নিয়ে গেছি, মানবতার দিক থেকে মানুষকে ছোঁয়ার চেষ্টা করি। মানুষের সঙ্গে দূরত্ব বহুত বেড়ে গেছে, বিশ্বাস করুন। কবে শক্তি চট্টোপাধ্যায় লিখে গেছিল, একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব বাড়ে না, কিন্তু মানুষ থেকে মানুষের দূরত্ব বেড়ে যায়। আজকে সেই দূরত্বটা কত, আমরা আমাদের বাড়ির লোকগুলোকে ছুঁতে পারছি না, বাইরের মানুষ তো বাদ দিন।
কতটা আমরা নিজেদেরকে সেফ সার্কেলের মধ্যে এনেছি। আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আমাদের শিল্পটা কতটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যে শিল্পটাই করি না কেন। একেবারে এইখানটাতেই আমরা আসবো স্থির করেছিলাম। মঞ্চের অন্ধকার থাকুক বা না থাকুক, কোনো একজন অভিনেতা, কোনো একজন নাটককার ও নাট্যকার, উনি মঞ্চের অন্ধকারে থেকে মানুষের চেতনার অন্ধকারকে ছুঁতে যাচ্ছেন মঞ্চের বেড়াকে ডিঙিয়ে গিয়ে। কোনো একজন নাট্যকার ও নাটককার ও অভিনেতা, তিনি আমাদের কারণ কার্য সম্পর্কে বাঁধা চেনা যে নাটকের ছক, যার থেকে আরো অনেকে তার মতো করে ভেঙেছেন, কিন্তু একটি নাট্যকর্মীর মুখ থেকে উঠে এলো যে রবীন্দ্র পরবর্তী অন্যতম আন্তর্জাতিক নাটক বাদল সরকারের। 40 বছর ধরে অভিনয় করতে থাকা একজন মানুষ, তিনি বলেন যে তার চেতনাতে ইতিবাচক জীবনবোধ হয়ে বাঁচেন বাদল সরকার। আমরা পড়ি বা না পড়ি, চাই বা না চাই, আক্ষরিক অর্থেই রবীন্দ্রনাথের সব লেখা আমরা কিন্তু সবটা পড়ি না, কিন্তু যে কটা পড়ি সেটা আমাদের জীবনকে স্পর্শ করে বলেই। বাদল সরকার প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক নন, গ্রহণযোগ্যতা তার আছে কি নেই, আমরা কি বললাম, সেই যাত্রাটা আমাদের আজকের আলোচনার এই শেষ বিন্দু থেকে আরেকবার শুরু হলো। বাদল বাবু যেটা বারবার চাইতেন, প্রতিবার ওই ভাঙনের পর শূন্য থেকে শুরু, পৃথিবী আবর্তনের গতি শেষ করে কক্ষপথ থেকে একটু সরে, কিন্তু আরেকবার যাত্রা শুরু করে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।